আজকেই আমার বিয়ে হয়েছে। আমার বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন, চামেলি, বিয়ের রাতে স্বামীকে তোর কাছে আসতে দিবি না, কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তাকে ছেড়ে দিয়ে দেবে। তাই মনে রাখিস, তোর স্বামী যেন তোকে ছুতে না পারে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন, শোনো, আপাতত যতটা পারিস স্বামীর থেকে দূরে থাকবি। কিন্তু মা, সে কি মানবে? কতদিন অপেক্ষার পরে মোহিত আমাকে পেয়েছে, তাই আমার কাছে না এসে সে কি মানবে? তারপরে মা আমাকে এমন কথা বললেন যে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, মা, তোমার আমাকে বিয়ে দেওয়া উচিত হয়নি। মোহিতের জীবন নষ্ট করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। মোহিত যখন এই সত্যটা জানতে পারবে তখন তার সব কিছু শেষ হয়ে যাবে। তুমি এটা ভালো করোনি। আমার চোখে পানি চলে এলো। মা, তুমি আমার কাছে এই সত্যটা কেন লুকিয়ে রেখেছিল? মা বললেন, মোহিতের রাগের কারণেই এই বিয়ে হয়েছে। আমি প্রথম এই বিয়েতে না করেছিলাম, কিন্তু ওরা যখন মানল না, তখন আমিও ভাবলাম যাক, তোরও সংসার হবে, হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনেও সুখের রঙে ভরে উঠবে। কতদিন তুই এই বাড়িতে এইভাবে বসে থাকবি? এখন আমি কি করব? মন খারাপ করে শ্বশুর বাড়িতে গেলাম। এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল, আমার স্বামীকে আমার কাছে আসতে দেইনি। বিয়ের রাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করল, তারপরে আমার হাতটা ছোঁয়ার সাথে সাথে আমি তাকে সরিয়ে দিলাম। মোহিত অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু কারণটা বললাম না আমি। তারপরে একদিন আমার স্বামী মোহিত আমার সব গোপন বিষয়টি জানতে পেরে গেল। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না, কারণ আমার মধ্যে বউ হওয়া। আমি মোহিতের রুমে বিছানায় বসে আছি, আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার অনেক দুর্বল মনে হচ্ছে, আমি বরফের মতো একদম জমে গেছি। আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর নজর আমার শরীরের দিকে। সে বলতে থাকলো, কি বিষয় চামেলি, এই বিয়েতে কি তোমার মতো ছিল না? আমি চোখ তুলে তাকে দেখে অনেক কষ্টে চোখের পানি ধরে রেখেছি। আমার শরীরটা কেমন করছে। মোহিত আমাকে অনেক রাগী আওয়াজের কারণ জিজ্ঞেস করল, কিন্তু আমি চাইলেও আসল কারণটা বলতে পারছি না। সে আবার গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, চামেলি, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তো? তার এমন আওয়াজে আমি আতঙ্কিত হয়ে অনেক কাঁদতে শুরু করি। কিন্তু আমার সামনের লোকটা মনে হয় প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না। মোহিত আবার উচ্চকণ্ঠে বলল, তোমার কান্না থামাও, আর আমাকে বিষয়গুলোর কারণ বলো। তুমি যদি ভাবো তোমার এই কান্না দেখে আমি গলে যাব আর আজ রাতে তোমার ধারে কাছে আসব না, তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও। এটা বলেই সে আমার কাপা হাতটা ধরল। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই সে আমার আরও কাছে এসে বলল, চামেলি, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি কি অন্যায় করেছি যে তুমি এইভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমাকে তোমার কাছেও আসতে দিচ্ছে না। আজ আমাদের বিয়ের রাত। বিয়ে নিয়ে ছেলে ও মেয়েদের মনে কত স্বপ্ন থাকে, আর তুমি আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছে না? অন্তত আমাকে এর কারণটা বল, হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারব। চামেলি, আমি কোন দেব না যে মেয়েটি আমার জন্য সব দিক দিয়ে ঠিক আছে। আমি কি কেবল তাকে দেখি থাকব? আমি অনেক কষ্টে এই সময় পার করেছি। আমি সবসময় তোমার সাথে থাকার স্বপ্ন দেখেছি। আস্তে আস্তে মোহিতের কথা বলার ধরন নরম হয়ে উঠতে শুরু করে। সে আমার মুখের উপরে থাকা চুলের দিকে গরম গরম চোখে তাকিয়েছিল, আর আমার শরীরটা কেমন যেন করছিল। আজ তাকে যত কঠিন মনে হচ্ছে, তাকে থামানো আমার পক্ষে অনেক কঠিন। কিন্তু আমি অসহায়। আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি মোহিত জানত, তবে আমাকে ছেড়ে দিয়ে দিত। মোহিত আমার মুখ দেখার জন্য একটি চেইন দিল। সেটা পরানোর সময় তার হাত আমার শরীরে পড়েছে, আর আমার সব শরীর কেমন যেন করছে। আমি তাড়াতাড়ি তার হাতটা সরিয়ে দিয়ে আমিও পিছনের দিকে সরে এসে বললাম, মোহিত, আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ, আমাকে 1 মাস সময় দাও। আমি অনুনয় বিনয় করেছিলাম, কিন্তু মোহিত কোনো কিছু শুনল না। সে কিছু শোনার মুডেই ছিল না। সে বলল, আমাকে কারণটা বলো, না হলে আমি অন্য কিছু করব। তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিলেও তুমি আমাকে কিছুই বলতে পারবে না। সেও সম্ভবত প্রতিজ্ঞা করেছিল আমার কথা না শোনার, কিন্তু আমি জানতাম মোহিতের সাথে এই সম্পর্কটা আমার জন্য কি নতুন বিপদ নিয়ে আসতে চলেছে, কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না। যতই সে আমার কাছাকাছি আসছিল, ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি এতটাই টেনশনে ছিলাম যে বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে যাই। মোহিত চামেলি চামেলি বলে ডাকছিল, আর আমার হাত ধরে ডাকছে। হয়তো ওর ধারণা ছিল না যে আমি জ্ঞান হারিয়ে যাব। হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, কারণ মায়ের সেই কথা আর তার উপর স্বামীর সেই দাবিগুলোর চাপ।
আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি। এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল। আমি মোহিতকে অনেক পছন্দ করতাম। এটাও নয় যে অতীতে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাব। কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে। শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি আমাকে কেমন মনে হচ্ছে সেটা জিজ্ঞেস করলেন। মহিলা ডাক্তার বললেন, এখন একেবারেই ঠিক আছে, আপনারা চাইলে এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো। শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললে আমি বিছানায় শুয়ে পড়লাম। বিয়ে বাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদা, ভাই, জামাইবাবুরা মোহিতের সাথে মজা করছে যে বিয়ের রাতেই তুমি তোমার বউয়ের সাথে এমন কি করলে যে মেয়েটি একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। একটি ফুলের মতো মেয়ে, তোমার একটু আস্তে এগানো উচিত ছিল, কিন্তু তুমি তো ফুলটাকে শেষ করে দিয়েছ। তারা একটা মজা করার সুযোগ পেয়েছে, তাই তারা আর থামে। সবাই কি ভাবছিল জানি না, তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম। কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল। কেউ তাকে উপদেশ দিচ্ছিল 4 দিন ওই রুমের ধারে কাছেও যাবে না। কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো, পাশে মোহিতের মুখ দেখে নতুন বউ আবার জ্ঞান হারিয়ে ফেলবে। হাসি মজার আওয়াজে আমি নিজের চোখেই ছোট হয়ে যাচ্ছি, কিন্তু আমিও অসহায়। আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি, তাহলে সে আমাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি যদি কিছু নাও বলি, তাহলেও আমাদের সম্পর্কের কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে। কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকলেন। তিনি আমাকে খাবারও খাওয়াতেন। তিনি অনেক নরম মনের এবং স্নেহময়ী মহিলা। আস্তে আস্তে সব অতিথিরাও চলে গেল, আমার শরীরও ঠিক হয়ে গেল। তাই আমি নিজেই রান্নাঘরের কাজ করতে থাকলাম, যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন। মোহিত অনেক চুপচাপ থাকত এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে তাকিয়ে থাকত। শ্বশুর বাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়ি থাকতেন। মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে। যদিও সব অতিথি চলে গেছে, কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে রেখে দিয়েছেন। শাশুড়ির বান্ধবীর মেয়ে আমার সমবয়সী, তার গ্রাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে। তাই মা মেয়ে মাঝখানে এখানে থাকার প্ল্যান করেছিলেন। দিয়াও সুন্দরী ছিল, কিন্তু যে জিনিসটি আমাকে বিরক্ত করত তা হলো সে মোহিতের সাথে অনেকভাবে মিশত এবং মোহিতের সাথে হেসে হেসে কথা বলত। সেই দিনও খাওয়ার টেবিলে বসে দিয়া কি নিয়ে কথা বলে যাচ্ছিল, কিন্তু মোহিত তার কথায় উত্তর দিচ্ছিল না। তার চোখ আমার দিকে স্থির ছিল। সে মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখ আমাকে যা বলছে তা আমি জেনেও না জানার ভান করলাম। রাতে রান্নাঘরের কাজ করছিলাম, সবাই যে যার রুমে চলে গিয়েছে। কিছুর অনুভূতি হওয়ায় মাথা ঘুরিয়ে দেখলাম মোহিত আমার ঠিক পিছনের দিকে দাঁড়িয়ে আছে। সে বলল, মাথা ব্যথায় আমার ঘুম আসছে না, 1 কাপ চা বানিয়ে দাও তো। ভাবলাম চায়ের কথা বলে বেরিয়ে যাবে। আমি চায়ের কেটলিটা গ্যাসের উপরে রাখলাম। আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় আমার পোশাকগুলো রাখতাম, কারণ এই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো মানুষ বা কেউ ছিল না। কিন্তু মোহিত হঠাৎ এইভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না। আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম, তখন আমার লজ্জা পেতে থাকলো। ও রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে, আর আমার পোশাকটাও সেখানেই আছে। আমি পোশাকটা নিয়ে নিজের শরীরে দিতেও পারছি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম, কিন্তু আজ গ্যাসের চুলাটা অনেক আস্তে চলছে, হয়তো কোনো মলা আটকে গেছে। এত আস্তে চললে চা তৈরি হতে 15 থেকে 20 মিনিট পার হয়ে যাবে, আর এইভাবে 15 থেকে 20 মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বারবার মোহিতের চোখে আমার চোখে পড়ছিল আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তারপরে হঠাৎ মোহিত বলল, চামেলি, তোমার চুলগুলো অনেক সুন্দর। আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। রান্নাঘরটা অনেক ছোট, তাই ও আমার অনেক কাছে চলে এসেছে। আমি অনেক নার্ভাস ফিল করছি। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম। যতক্ষণ আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম, আমার চোখ সবসময় তোমার দিকেই স্থির ছিল। সেখানেই আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলি। তখন থেকে তোমার সাথে আমার বিয়ের কথা ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনোমতেই শান্তি পাচ্ছিলাম না। এই বলে মোহিত আমার আরও কাছে চলে এলো, আর আমি পিছিয়ে দেয়ালে গিয়ে বাধা পেলাম। মোহিত, প্লিজ সরো, আমাকে আমার পোশাকটা নিতে দাও বলে আমি আমার কপালের ঘাম মুছলাম। মোহিত বলল, এখানে অপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে। মোহিত আমার আরও কাছে এসে আমার শরীরটা ধরে
ওর গরম নিঃশ্বাসে আমি নরম হয়ে যেতে থাকলাম। আমার অবস্থা আরও খারাপ হতে থাকল। আমার মুখ ওর নিয়ন্ত্রণে নেওয়ার আগেই আমি ওকে পিছনের দিকে সরিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি কিভাবে মোহিতকে থামাতে পারি? সে আমার স্বামী এবং আমাকে ভালোবাসে। সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিল। আমার মা প্রথমে এই বিয়েতে রাজি হননি, কিন্তু মোহিত এই বিয়েটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির দরজাটা ছাড়েনি। আর আজ এত অপেক্ষার পরে সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে, কিন্তু সে আমাকে তার মন ভরে ভালোবাসতেও পারেনি, কারণ আমি তাকে অনুমতি দেইনি। সে তো তার জায়গায় ঠিকই ছিল, কিন্তু আমি সেই এক সমস্যায় আটকে ছিলাম। সে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। টেনশনে আমি কাঁদতে থাকলাম। আমি পাথর না, এটা একটা স্বাভাবিক সম্পর্ক। মোহিত যতটা আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিল, আমিও ততটাই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল ছিলাম। মনে হতো আমি সব কথা ভুলে তার মনের মধ্যে লুকিয়ে পড়ি, কিন্তু আমার অসহায়ত্ব আমাকে আটকে রেখেছে। আমি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম, মোহিত অফিসে চলে গেছে। আমি মোহিতের এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন তিনি জানেন না, হয়তো অফিসে কিছু জরুরি কাজ আছে। আমার মনে পড়ল আমি সারারাত রুমে দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছিলাম। সম্ভবত মোহিত ডাইনিংয়ের সোফায় ঘুমিয়েছে। তার ব্যাগ জামাকাপড় তো রুমেই। বুঝলাম মোহিত অফিসে যায়নি, বাড়ি থেকে কোথাও একটা চলে গেছে। এখন আমার মোহিতের চিন্তা হতে থাকলো। জানি না সে কোথায় গেছে, হয়তো সে আমার উপর রাগ করেছে। এই সব চিন্তাতেই সারাদিন পার করলাম আমি। সন্ধ্যার দিকে মোহিত এসে সোজা ঘরে চলে গেল। তারপর থেকে মোহিত আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিল। সে আমার দিকে তাকায়ও না। একবার আমি তার অফিসের পোশাক ইস্ত্রি করতে শুরু করলে সে আমার হাত থেকে পোশাকগুলো নিয়ে বলল আমার কাজ করার দরকার নেই। সে তার জামাকাপড় দিয়াকে দিয়ে দিল। নাস্তার কথাও তাকেই বলল। আমি অস্থির মনে করছিলাম। সম্ভবত আমার প্রতি মোহিতের ব্যবহার ঠিকই ছিল। কতক্ষণ সে আমার সাথে ভদ্র থাকতে পারে? কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যখন আমি দিয়াকে তার সাথে ঘুরতে দেখলাম। সে আনন্দের সাথেই মোহিতের সব কাজ করে দিচ্ছিল। আমি অবাক হয়ে দেখতাম যে মোহিত সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরত, দিয়া নববধূর মতো সে যে দরজায় দাঁড়াত। মোহিত ভিতরে এলে দিয়া দৌড়ে তার কাছে যেত, হেসে তাকে হ্যালো বলে তার হাত থেকে ব্যাগটি নিয়ে যেত। যেগুলো আমার দায়িত্ব ছিল সেগুলো খুশি হয়ে দিয়া পূরণ করত। আর আমার মধ্যে যেন কেমন একটা হয়ে যেত। কিন্তু আমি কী বা করতে পারি, কারণ মোহিত নিজেই তাকে এত গুরুত্ব দিচ্ছিল। সম্ভবত মোহিত আমার কাছে যা চাচ্ছিল তা আমি পূরণ করতে পারিনি। যদি বিশ্বাসটা এতেই সীমাবদ্ধ থাকত তাহলে ঠিক ছিল। রাতে একবার যখন চোখ খুললাম, বাইরে ডাইনিং রুমে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। রুম থেকে বের হয়ে দেখলাম দুইজনে হাসতে হাসতে কথা বলছে, আর সামনে 2 কাপ চা রাখা ছিল। আমাকে দেখে দিয়ার হাসি থেমে গিয়েছিল, কিন্তু মোহিত একেবারে খুশি হয়ে বসেছিল। দিয়ার সাথে এমনভাবে কথা বলতে থাকলো যেন আমাকে নিয়ে তার কোনো চিন্তা নেই। আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে এলাম। আমার জীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি জীবনের সেই পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে সামনে গরম আর পিছনের দিকে সমুদ্র। আমি যদি মোহিতকে সত্যিটা বলি তাহলেও আমার সংসার নষ্ট হয়ে যেত। আর না বললে দিয়া নামের এই মেয়েটা আমার জায়গাটা নিয়ে নেবে। একজন নারী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অন্য মেয়ের দুঃখ নয়। আমার আর মোহিতের মধ্যে যা থাকুক, আমি চাই না দিয়া আমাদের মাঝে আসুক। তাই আমি শাশুড়িকে বললাম যে দিয়া এখানে এসেছে অনেক দিন হয়ে গেল, সে কবে যাবে? যদিও দিয়ার মা চলে গেছে অনেক দিন হলো, দিয়া এই বলে থেকে গেছে যে আমি আর কিছুদিন এখানে থাকতে চাই। শাশুড়ি বললেন আমিও তাকে বলেছি যে তুমি এসেছো অনেক দিন হয়ে গেল, এখন তুমি তোমার বাড়িতে যাও। সেও যেতে চায়, কিন্তু মোহিত তাকে যেতে দেয়নি। এটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার মনটা ধরেছে। মোহিত কেন তাকে যেতে দিতে চায় না? একবার রান্নাঘর থেকে বেরিয়ে দেখি দুইজনে ড্রয়িং রুমে গল্প করছে। আমি দরজায় দাঁড়িয়ে যা শুনলাম তা আমার মন উড়িয়ে দিল। আগে জানতাম না যে দুইজনের মধ্যে কি চলছে, কিন্তু আজ এই রহস্যের উপর থেকেও পোশাক সরে গেল। আমি এই ভুল ধারণার মধ্যে ছিলাম যে মোহিত আমাকে ভালোবাসে, কিন্তু বাস্তব হয়তো অন্য কিছু। কারণ আমি যা শুনেছিলাম তাতে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। এই বিয়েটা মনে হয় সে বাধ্য হয়ে করেছে, নইলে তো সে শুধু দিয়াকেই ভালোবাসত। আর দিয়াও এখানে থেকেছে শুধু তার কথায়। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে এলাম। রাতের খাবারও খাইনি। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন তুমি কেন খাবে না?
আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে মাঝ রাত অবধি কান্নাকাটি করে পার করে দিলাম। রাত 2টার দিকে ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে আওয়াজ আসতে থাকল। রুম থেকে বেরিয়ে এসে দেখি ড্রয়িং রুমের দরজা বন্ধ। ড্রয়িং রুমের জানালা দিয়ে তাকাতেই অবাক হয়ে উঠলাম আমি, দিয়া মোহিতের সাথে বসে আছে। চোখ বড় বড় হয়ে গেল এবং আমার শরীরটা কেমন করতে থাকল। আমি ঘামে ভিজে গেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে আমি যা দেখেছি তা স্বপ্ন ছিল। আমি উঠে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মোহিত তার ল্যাপটপে কিছু কাজ করছে। আমি কাঁদতে কাঁদতে তার কাছে বসলাম। সে আমাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি আবার কাঁদছো কেন? আমি বললাম, মোহিত, তুমি আজকের পর দিয়ার সাথে কথা বলবে না। আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপরে ল্যাপটপ বন্ধ করে বলল, কথা বলবো না কেন? আমি বললাম, তোমার মনে যদি দিয়াই ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? সে বলতে থাকলো, আমি খুব ভুল করেছি যে আমি দিয়ার কদর না করে তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে তোমাকে বিয়ে করেছি। দিয়া আমাকে আগে থেকেই ভালোবাসতো আর আমাকে বিয়ে করতে চাইতো। এখন আমিও বুঝতে পেরেছি, তাই আমি দিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি একদম পাগল হয়ে গেলাম আর কাঁদতে কাঁদতে বললাম, তুমি এটা করতে পারো না, তুমি আমাকে এভাবে শেষ করতে পারো না, তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। মোহিত, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে মোহিত আমার হাত ধরে রুমে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে বলল, শুধু এইটুকুই আমি শুনতে চেয়েছিলাম। আমি জানতাম তোমার মধ্যে মন আছে, তাই আমি দিয়াকে অনুরোধ করেছিলাম এই নাটকটা করতে। চামেলি, দিয়া আমার নিজের বোন। মায়ের বান্ধবীর কোনো সন্তান নেই, তাই মা দিয়াকে তাকে দিয়েছিলেন। এটা আমার জন্য একেবারে নতুন, আমি জানতাম না। তখন মোহিত বলল যে তুমি আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিলে, যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, তাই আমার থেকে দূরে থাকার অজুহাত খুঁজতেছি। আমি দিয়ার সাথে মিলে এই নাটকটি করেছি, আর আজকে তোমার অভিব্যক্তি আমাকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছে। মোহিত আমার কাছে আসতে থাকলো, এত কাছে যে সে আমাকে তার সাথে নিল। মোহিত অন্য কণ্ঠে বলল, চামেলি, তোমার মন থেকে সব ভয় দূর করে দাও। আমি তোমার স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কখনোই কষ্ট দেব না। এইবার আমি তাকে আর আটকাতে পারলাম না, কারণ আমি আমার ভালোবাসা প্রকাশ করে দিয়েছি। সারারাত এই ভয়ে পার করলাম যে যেদিন মোহিত আমার সত্যিটা জানবে সেই দিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। যাই হোক, আমার আদর পেয়ে মোহিত অনেক খুশি। কিছুদিন পরে দিয়াও ফিরে গেল, কিন্তু আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে মোহিত যখন আমার সত্যটা জানতে পারবে তখন আমার কি হবে। মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে। একদিন খাওয়ার সময় আমার শাশুড়ি বলতে শুরু করলেন, মোহিত, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতিপুতির সুখ বর্ষণা। তুই আমার একমাত্র ছেলে, আর আমি তাড়াতাড়ি দাদি হতে চাই। এই নির্জন বাড়িতে ছোট বাবুর কান্নার আওয়াজ। একথা শোনা মাত্রই আমার হাত থেকে প্লেট পড়ে গেল। আমি তাড়াতাড়ি প্লেটটা তুলে নিলাম। মোহিত আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার চামেলি, তুমি টেনশনে আছো মনে হচ্ছে। আমি তাকে কি উত্তর দেব? আমি চুপচাপ রইলাম দেখে মোহিত হেসে তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, এত তাড়া কিসের? তুমি তাড়াতাড়ি সুখবর পাবে, কিন্তু আমার শাশুড়ির যেন খুব ইচ্ছা, এবং হয়তো তার ইচ্ছা স্বাভাবিক। তার মাত্র 2টি সন্তান, তার মধ্যে দিয়াকে তিনি তার বান্ধবীকে দিয়েছিলেন, তার কাছে শুধু মোহিত ছিল। এই বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, সেজন্যই তার বাবুর নেওয়া অনেক ইচ্ছা। তার মায়ের বারবার বলার জন্য মোহিত আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি অনেক টেস্ট লিখে দিলেন। আমি অনেক অস্থির ছিলাম, এইসব কিছু ঠিক হচ্ছিল না। আমি ভয়ে ভয়ে মোহিতকে বললাম, মায়ের বাবু নেওয়ার এত ইচ্ছা কেন? কি? মোহিত আমার হাত ধরে বলল, চামেলি, বাবু আমারও অনেক পছন্দ, আমি শুধু চাই সৃষ্টিকর্তা যেন আমাকে একসাথে 2টো বাবু দেন। মোহিতের 2টি সন্তানের কথা আমার মনকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। আমার মা আমাকে যে সত্যিটা বলেছিলেন, আমি জানতাম আমি মোহিতকে এই সুখ কখনো দিতে পারব না, আর যেদিন মোহিত এটা জানবে সেদিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। সে কখনই আমাকে এটার সাথে মেনে নেবে না। তারপরে আল্ট্রাসাউন্ড করার সময় যেভাবে ডাক্তার একবার আমার মুখের দিকে একবার আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকাচ্ছিল, তাতে যেন আমার মন আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল। আমার চোখ থেকে পানি পড়তে থাকল। আমি ডাক্তারকে অনুরোধ করলাম আমার স্বামীকে এই সম্পর্কে কিছু না বলার জন্য, কিন্তু তিনি বলতে থাকলেন, আমাদের এই ক্ষমতা নেই, আর আমি না বললেও অন্য কোনো আল্ট্রাসাউন্ডের লোক এই কথা বলবে, তুমি বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না। সবচেয়ে ভালো হয় তুমি নিজেই তোমার স্বামীকে সত্যিটা বলো। আমি তাকে অনুনয় বিনয় করতে থাকলাম যে আমার সংসার শেষ হয়ে যাবে, কিন্তু হয়তো আমার কপাল খারাপ। রিপোর্ট মোহিতের কাছে পৌঁছে গেল।
মহিলা ডাক্তার রিপোর্টটা দেখার সাথে সাথে আমাকে অবাক চোখে দেখতে থাকল। আর তিনি মোহিতকে আমার রিপোর্টের সব সত্যিটা বলে দিলেন। আমি পাথরের মতো বসে রইলাম। মোহিত আমার সত্যিটা জেনে গেছে। মোহিতের পরিবর্তন হয়ে যাওয়া চেহারা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। বাড়ি যেতেই আমার শাশুড়ি যখন মোহিতকে আমার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করলেন, মোহিত বলল যে ডাক্তার এখনও কিছু বলেনি। আমি এই কথা শুনে কিছুটা সুখ অনুভব করলাম, কারণ শাশুড়ি জানলে আমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিতেন। আমি চুপচাপ আমার রুমে চলে এলাম। এখন অস্থিরতায় আমার মনটা বেরিয়ে যাচ্ছিল। জানি না মোহিত রুমে এসে আমাকে কি শাস্তি শোনাবে। মোহিত যখন রুমে এলো তখন তার চোখ লাল। আমার মনটা কেমন করছে, আমার চোখ থেকে অবিরাম পানি বয়ে যাচ্ছিল। সে এসে আমার কাছে বসে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। সে মুখে তো কিছুই বলল না, কিন্তু তার চোখ যেন অনেক কিছু বলছে যে, কেন তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকালে। আমার চোখ থেকে অবিরাম পানি ঝরতে থাকলো। আমি নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পরে মোহিত বলতে থাকলো, শুধু একটা কথা বলো চামেলি, তুমি কি এটা আগে থেকেই জানতে? আমি নাতে মাথা নেড়ে বললাম, কি আমার মা বিয়ের রাতে আমাকে এই কথা বলেছিল, তাই আমি তোমাকে আমার কাছে আসতে দিতাম না, কি যাতে সত্যটা জানার পর তুমি আমাকে ছেড়ে না দাও। এই বলে আমি কাঁদতে থাকলাম। সে বলল, চামেলি তুমি এটা ভালো করনি। তুমি জানো আমি আমার মায়ের একমাত্র সন্তান। যদি তোমার মা সত্যিটা জানতো তাহলে আমাদেরকে অন্ধকারে রেখে অন্যায় করেছেন। এই কথা বলেই মোহিত ঘর থেকে বেরিয়ে গেল। সারারাত আর রুমে আসেনি। বিয়ের রাতে মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন যে জন্ম থেকেই আমার মধ্যে বাবু নেওয়ার ক্ষমতা নেই, আমি কখনই মা হতে পারবো না। 14 বছর থেকে 15 বছর পর্যন্ত আমার শরীর থেকে ময়লা বের হয়নি দেখে আমার মা টেনশনে ছিলেন। আমার 16 বছর বয়সেও যখন আমার শরীর থেকে ময়লা বের হয় না, তখন তিনি আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে যান, যেখানে আমার আল্ট্রাসাউন্ড হয়েছিল, কিন্তু মা তখন আমার কাছ থেকে এই সত্যটা লুকিয়ে রাখেন। তিনি শুধু বলেছিলেন আমার মধ্যে সামান্য ঘাটতি আছে, যা সময়ের সাথে সাথে পূরণ হয়ে যাবে এবং আমি স্বাভাবিক হয়ে যাব। আমিও এটা ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে ভালো ছিলাম, কিন্তু বিয়ের রাতে মা আমাকে এই সত্যটা বলেন এবং সাথে আমাকে এটাও বলেছিলেন যতটা সম্ভব মোহিতের থেকে দূরে থাকতে, কারণ সে যদি তার সাথে সম্পর্ক করে কিছুদিন পরে বাবুর কথাও বলবে, এবং এর জন্য যখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তখন তারাও এই সত্যটা জেনে যাবে। আর আজকে সেই দিনটি এসে গেছে। মোহিতের কাছে আমার রহস্য প্রকাশ পেয়ে গেছে। আমি অনেক কাঁদছিলাম, কিন্তু সে একবারও আমার চোখের পানি মুছিয়ে দিতে আসেনি। সকালেই বুঝতে পেরেছি আমাকে নিয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে। সকালে যখন ঘর থেকে বেরোলাম তখন মোহিত ওর অফিসে চলে গেছে। সারাটা দিন অন্যভাবে পার করছি আমি। বাড়িতে ফিরে এসেও ওর মুখে বিষণ্ণতার ছাপ। সে হাতে রিপোর্টগুলো নিয়ে শাশুড়ির সামনে রাখে। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু জানতে পারলাম আমার শাশুড়ি সম্পূর্ণ নিরক্ষর। তিনি বললেন, মোহিত, আমি এসব রিপোর্ট কি বুঝি, এতে কি লেখা আছে সেটা আমাকে বল। মোহিত বলল, মা, আমি তোমাকে কখনো বংশধর দিতে পারবো না, সন্তান হওয়ার ক্ষমতাই আমার নেই, আমার কোনোদিন সন্তান হবে না। এই বলে মায়ের শরীরে মাথা রেখে সে কাঁদতে থাকল। শাশুড়িকে ধরে আরও বলল, দয়া করে আমাকে সন্তানের জন্য আর জিজ্ঞেস করবে না। আমি তোমাকে সবকিছু দিতে পারি, কিন্তু সন্তান কোনোমতেই না। এসব শুনে আমার শরীরের রং পরিবর্তন হয়ে গেল। মোহিত সবকিছু নিজের উপরে নিয়ে আমাকে সবকিছু থেকে মুক্তি দিয়ে দিল। আমার শাশুড়িও কাঁদছেন, আর আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম যে এটা পুরুষের কোনো রূপ, যেটা মোহিতের রূপে আমার সামনে। আমার শাশুড়ি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপরে তিনি বললেন, চিন্তা করিস না মোহিত, অনাথ আশ্রম থেকে একটা বাবু নিয়ে আসিস, আর আমরা নিজের মনে করে তাকে মানুষ করব। কিন্তু তুই মন খারাপ করিস না, আমি আর কখনো তোকে সন্তান নিতে বলবো না। রুমে এসে মোহিত প্রাণহীন মানুষের মতো শুয়ে পড়ল। আমি তার কাছে গিয়ে তার পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি একই করলে? আমার সমস্যাগুলো নিজের মাথায় নিয়ে নিলে। সে আমাকে হাত ধরে তার কাছে বসিয়ে বলল, স্বামী স্ত্রী একে অপরের অংশ এবং আমাদের নিজেদের সমস্যাগুলো মেনে নিতে হয়। তুমি আমার, তোমার সমস্যাগুলো আমারও সমস্যা এবং তোমার গুণ আমারও গুণ। আমি বলছি না যে এসব আমার কাছে সহজ ছিল, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই সবে তোমার কোন দোষ নেই। এই বলে মোহিত আমাকে ধরল। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে মোহিতের মতো স্বামী পেয়েছি। আজ আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। দিয়ারও বিয়ে হয়ে গেছে, আর সে যমজ সন্তানের জন্ম দিয়েছে। একটি ছেলে দিয়া আমাকে এবং মোহিতকে দিয়েছে। আমি আনন্দের সাথেই দিয়ার ছেলেকে নিজের করে নিয়েছি।
এখন মোহিত এবং আমার শাশুড়িও অনেক খুশি। ওই বাবুর জন্য এখন মনে হচ্ছে আমাদের পরিবার পরিপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা গল্পটা শোনার জন্য।